ক্রোকোডাইল ইজ ইনসাইড দ্য পন্ড। ও মাই গড, কুমিরের সাম্রাজ্যের মধ্যে মনে হচ্ছে কুমির ডাঙা খেলতে এসেছে। হাই, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমরা দেখেছো গত সপ্তাহে আমরা ঘুরে এসেছি মাইথন থেকে, আর মাইথন থেকে ঘুরে আসার এক সপ্তাহের মধ্যে আবার আমরা বেরিয়ে পড়েছি উড়িষ্যায় নতুন খুব সুন্দর একটা ট্রিপে। তো কিছু শারীরিক সমস্যার জন্য বাইক নিয়ে যাওয়া হচ্ছে না, মানে বাইক চালাতে পারছি না কিছু সমস্যার কারণে। তো সেই জন্য এই ট্রিপে আমার সঙ্গী আমার এই চতুষ্পদ বাহন, এই গাড়ি নিয়েই প্রথম মানে লং রাইড। মাইথনটা লং ড্রাইভ বলতে পারো, বাট অনলি 210 কিলোমিটার্স। তো এটা একটা বেশ মানে ভালো রকম লং ড্রাইভ হতে চলেছে এই গাড়িতে প্রথমবারের জন্য আমার। তো আজকে আমরা যাচ্ছি ভুবনেশ্বরে আজকে রাতটা থাকবো, থেকে কালকে ভুবনেশ্বর শহরেই একটু ঘুরবো, এবং তারপরে যে ট্রিপটা আমার অনেক দিন ধরে করার কথা ছিল সেই জায়গার উদ্দেশ্যে বেরোবো পরশু দিন। তো এই ট্রিপের ডিটেলস মানে আমরা এবারে যাচ্ছি উড়িষ্যা। তো উড়িষ্যায় গিয়ে আমরা কোথায় কোথায় ঘুরবো, কী ব্যাপার, সমস্ত কিছু ডিটেলস তোমরা জানতে পারবে আস্তে আস্তে ভিডিওতে। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে ভুবনেশ্বর। এখন বাড়ি থেকে বেরিয়ে প্রায় 50 কিলোমিটার রাস্তা কভার করে কোলাঘাটের কাছাকাছি এসে পৌঁছেছি। কোলাঘাট বোধহয় আর 5-7 কিলোমিটার বাকি আছে। আর যথারীতি মানে আমাদের রীতি বজায় রেখে আমরা আজকেও প্রায় 2.5 ঘন্টা লেটে বাড়ি থেকে বেরিয়েছি। আমাদের বেরোনোর কথা ছিল প্রায় 8টা নাগাদ, কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়েছি 10:30টার সময়। অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে রাত্রিবেলা আমার গাড়ি চালাতে বা বাইক চালাতে খুব একটা কমফোর্টেবল ফিল হয় না। তো সেই জন্য আমি চাই ম্যাক্সিমাম রাস্তা অ্যাটলিস্ট হাইওয়েটা যাতে সূর্যের আলো থাকতে থাকতে কভার করে দিতে পারি। সেই জন্যই আমার ইচ্ছে ছিল তাড়াতাড়ি বেরোনো, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। এনিওয়েজ, আশা করছি হাইওয়ে ভালোই পাবো। আশা করছি নয়, মানে আমি জানি মানে বালেশ্বরের ওখানে একটু কাজ হচ্ছে, এছাড়া হাইওয়ে মোটামুটি ঠিকই আছে, তো অসুবিধে কিছু হবে না। তো ঠিক চলে যাবো আস্তে আস্তে, কোনো চাপ নেই। চলো আপাতত এগোতে থাকি সামনের দিকে। অনেকটা দেরি হয়ে গেছে, সেই জন্য আর কোথাও দাঁড়াচ্ছি না, এবং সেটাই কারণ যে গাড়িতে বসে ব্লগটা শুরু করলাম। পৌঁছে গেলাম দেখতে দেখতে কোলাঘাট। দেখো সামনে সেই কোলাঘাটের ব্রিজ। আর কোলাঘাট মানে নতুন করে তো দেখানোর কিছু নেই, কিন্তু যতবারই আসি প্রত্যেকবারই বেশ একটা আলাদা রকম ফিলিং হয়। মানে এই কোলাঘাট পেরোলেই মনে হয় বা এই তো যাচ্ছি লং ড্রাইভে। তোমাদের কি মনে হয় বলো তো? দেখো বাঁদিকে দেখতে পাচ্ছি রেল লাইন, আর ডান দিকে রয়েছে আমাদের পুরনো ব্রিজটা। ওটাই ছিল পুরনো ব্রিজ, এখন যেটা দিয়ে যাচ্ছে এটা নতুনটা। দেখো বাঁদিকে রেল লাইন। আগে কতবার গেছি ট্রেনে করে, আগে যখন ভুবনেশ্বরে থাকতাম তখন তো এই ট্রেনে করেই যাতায়াত করতাম। আর প্রত্যেকবারই যখন কোলাঘাট ক্রস করি, মানে এদিকে যখন যাই কোনো লং রাইডে বা দূরে কোথাও যাই, তখন প্রত্যেকবারই কোলাঘাটে দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করি। কিন্তু আজকে বাড়ি থেকে পেট ভরে খেয়ে বেরিয়েছি, মানে এত দেরিতে বেরিয়েছি, সেই জন্যই আরও মা খাইয়ে দাইয়েই ছাড়লো। তো যাই হোক, তো সেই জন্য আজকে আর এখানে দাঁড়াবো না, আজকে সোজা বেরিয়ে যাবো। আজকে একবার দাঁড়াবো, সেটা শুধু লাঞ্চের জন্য, তাও সেটা বালেশ্বর পেরিয়ে কোথাও একটা দাঁড়াবো। মানে এখন চাইছি যতটা পারা যায় ডিস্টেন্স কভার করে নিই, এখন আর এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করবো না। কারণ তোমাদের বললামই রাত্রিরে গাড়ি চালাতে আমি খুব একটা কমফোর্টেবল ফিল করি না, গাড়ি বা বাইক কোনোটাই। তো সেই জন্যে অ্যাটলিস্ট মানে আমার টার্গেট আছে অন্তত যাতে কটক অবধি পৌঁছে যাই দিনের আলো থাকতে থাকতে। এমনিতে গুগল দেখাচ্ছে আমাদের রিচিং টাইম ওই সন্ধ্যে 7:30 নাগাদ। তো দেখি যদি সেটা ম্যাচ করতে পারি তো খুবই ভালো। কোলাঘাটের পর আবার তোমাদের সঙ্গে এখন কথা বলতে এলাম। তার মাঝখানে আমরা কিন্তু প্রায় 200 কিলোমিটার রাস্তা কভার করে ফেলেছি, আর এখন সময় হচ্ছে একদম দুপুর 3টে। তো আমরা ওই 2:20 নাগাদ বালেশ্বর পৌঁছাই, মানে বালেশ্বরের একটু আগে। বালেশ্বর থেকে আমরা জাস্ট ওই 20 কিলোমিটার আগে একটা হোটেল ছিল, ওখানে আমরা খাওয়া দাওয়া করলাম, রুটি এবং ডিম ভাজা। তো 8টা রুটি আর একটা ডিম ভাজা আর একটা জলের বোতল, সব মিলে 170 টাকার বিল দিয়ে এখন আবার যাত্রা শুরু করেছি। আর এটা হচ্ছে কলকাতা চেন্নাই হাইওয়ে। এখানে রাস্তাটা হচ্ছে 2 লেন, যেরকম দেখতে পাচ্ছ তোমরা। রাস্তার অবস্থা কিন্তু বেশ ভালো, এখনো অবধি আমরা কোথাও কোনোরকম কোনো খারাপ স্ট্রেচ পাইনি। রাস্তার কন্ডিশন এখনো অবধি ভালোই পেয়েছি, ওয়েদারও বেশ ভালো। আর আজকে যেহেতু তোমরা জানো যে আমরা অলরেডি অনেকটা লেট করে ফেলেছি, তো সেই জন্য আজকে আর আমাদের মানে বেশি দাঁড়ানোও হয়নি, আর ভিডিও বা ফটোশ্যুট কিছুই করাও হয়নি। তো জাস্ট গাড়িতে যেতে যেতে যেটুকু রেকর্ড করতে পারছি সেটুকুই হচ্ছে। আর এখনও আমাদের কভার করতে হবে প্রায় 203 কিলোমিটার মতো আমাদের আজকের গন্তব্যের জন্য, আর সেটা যেতে আমাদের সময় লাগবে প্রায় 4.5 ঘন্টা। গুগল সেরকমই বলছে আমাদের। যাই হোক, তো মনে হচ্ছে আমাদের পৌঁছতে 7:30 বাজবে, সেরকমই আমারও এস্টিমেট ছিল।
তো দেখা যাক এবার কি হয়। রাস্তা যদি এরকম থাকে তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না। তবে তোমরা যারা রেগুলারলি ট্রাভেল করো তারা জানো এই রাস্তায় কিন্তু প্রচুর স্পিড ক্যামেরা লাগানো আছে। আর স্পিড ক্যামেরা থাকুক আর নাই থাকুক, আমি সবসময় চাই রাস্তার যে স্পেসিফাইড স্পিড লিমিট সেটা মেনটেন করেই গাড়ি চালাতে। তো যাই হোক, এনিওয়েজ আমরা পৌঁছে যাব 7:30টার মধ্যে আশা করি। বাহ, সামনে দিয়ে আমার স্বপ্নের গাড়ি চলে যাচ্ছে, টাটা হ্যারিয়ার। এইরকম একটা গাড়ি কবে যে আমি কিনতে পারবো। যাই হোক, বলো তো এখন কোথায় আছি? এখন আমরা পৌঁছে গেছি অরণ্য নিবাস ভিতরকণিকা। এটা হচ্ছে ডাংমলে। তো এখানে ওটিডিসির দুটো রিসর্ট আছে, একটা হচ্ছে এই অরণ্য নিবাস, আরেকটা রয়েছে যেটা ওদিকে, যেটা একটু দূর আছে, আর এটা হচ্ছে ডাংমল। আর রিসর্টটা মানে জাস্ট অসাধারণ, মানে রিসর্টটা এত সুন্দর। আমি ভেবেছিলাম একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের ভিডিওটা দেখাবো, কিন্তু দেখো এত সুন্দর রিসর্টটা, মানে আমার মানে প্রচণ্ড পছন্দ হয়ে গেছে। এদিক দিয়ে আমরা এসেছি, এদিক দিয়ে হচ্ছে রাস্তাটা, এদিক দিয়ে আমরা এসে এই হচ্ছে গেট, এখান দিয়ে আমরা ঢুকেছি। আর ঢুকে দেখো গাড়ি পার্কিংয়ের মানে কোনো সমস্যাই নেই একদম। তোমরা গাড়ি নিয়ে আসো, বাইক নিয়ে আসো, কোনো চাপ নেই, প্রচুর জায়গা আছে গাড়ি পার্কিংয়ের। কি বিশাল পার্কিং! আর প্রপার্টিটা একদম নতুন, এটা 2020 সালের ডিসেম্বর মাসে উদ্বোধন হয়েছে, মানে বুঝতেই পারছো কতটা নতুন এবং একদম সুন্দর সাজানো গোছানো। এ দেখো এখানে রাখা রয়েছে আমার গাড়ি, আর তার পাশে আরও একটা গাড়ি এসছে কলকাতা থেকে, WB06, আর আরেকটা হোন্ডা সিটি আছে, এটা ভুবনেশ্বরের গাড়ি, OD02। তো এই আর কি, এখন জাস্ট এলাম। আর রুমগুলো এত সুন্দর সাজানো গোছানো, কারণ আমরা রুমে একটু সময় থাকলেই সব অগোছালো হয়ে যাবে, তাই ভাবলাম তোমাদের এখনই পুরো জিনিসটা দেখিয়ে দিই। তো চলো এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের দেখাই কীরকম কী আছে। এই হচ্ছে রিসেপশন। রিসেপশন থেকে ভেতরে ঢুকে ফার্স্ট যেটা চোখে পড়বে এটা হচ্ছে রেস্টুরেন্ট। এই হচ্ছে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টেই আমরা খেতে আসবো জাস্ট একটু পরে। আর এই হচ্ছে ম্যানেজারের অফিস। রেস্টুরেন্টটা দেখো কি সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর এখানেও কিন্তু টয়লেট রয়েছে, কোনো অসুবিধা নেই। আর এদিকে রয়েছে কিচেন, সামনের দিকে রয়েছে কিচেন। আর এবার আমরা যাচ্ছি রুমের দিকে। এখানে দুতলা বিল্ডিং রয়েছে, মানে এই গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর, এই মানে দুটো ফ্লোরে থাকার ব্যবস্থা রয়েছে। আর রুমগুলো দেখো এত সুন্দর এই জায়গাটা, মানে যারা বাচ্চারা আসবে তাদের জন্য তো কোনো সমস্যাই নেই। দিস ইজ মাই ফ্রেন্ড ফ্রম ভুবনেশ্বর, দেবাশিস। তো আজকে আমরা একসাথেই এসেছি। চলো এবার রুমের ভেতরটা দেখাই তোমাদের। হ্যাঁ, কি সুন্দর দেখেছো রুমটা, মানে আজ পর্যন্ত আমি এত জায়গায় গেছি আর এইটা হচ্ছে আমার বেস্ট রুম। আমি এত জায়গায় গেছি আজ অবধি, মানে এই প্রাইস এরকম রুম তো আমি দেখিনি। এই রুমটার জন্য আমরা পেয়েছি সমস্ত চার্জেস মিলিয়ে আমরা পে করেছি 2800 টাকা। আর তার মধ্যে শুধু কি কি আছে দেখো, ঢুকেই এরকম একটা জায়গা আছে যেখানে তোমরা ব্যাগ ফ্যাগ রাখতে পারবে, এখানে জুতো ফুতো রাখতে পারবে, এরকম একটা জায়গা আছে। আর ঢুকেই ডান দিকে রয়েছে টয়লেট, মানে টয়লেটটা জাস্ট দেখো, আমার বাড়ির টয়লেট বলে এত বড় নয়। দেখো আয়না রয়েছে, ড্রেসিং রয়েছে, ওয়েস্টার্ন কমোড রয়েছে, এক্সজস্ট রয়েছে, গিজারও রয়েছে। টয়লেট থেকে বেরিয়ে ডান দিকে এখানে একটা সুন্দর ওয়ার্ড্রোব রাখা আছে এবং তার ভেতরেই সমস্ত কিছু কম্বল ফম্বল সব কিছু দেওয়া রয়েছে, যেরকম দেখতে পাচ্ছ তোমরা। আর এই যে টিভি লাগানো রয়েছে, সঙ্গে এয়ারটেলের সেট টপ বক্স, স্যামসাংয়ের টিভি। আর বেডটা দেখেছো, মানে ডাবল সাইজ বেড, একটা এসি লাগানো রয়েছে, খুব সম্ভবত এটা 1.5 টনের এসি, আমি ঠিক বলতে পারবো না, বাট দেখে মনে হচ্ছে 1.5 টনের এসি। পাওয়ার সকেট রয়েছে প্রচুর, মানে আমাদের মতো ট্রাভেলার যাদের প্রচুর গ্যাজেটস থাকে তাদের তো কোনো সমস্যা হওয়ার কথাই নয়। এখানে দেখো আরেকটা ড্রেসিং এরিয়া রয়েছে, এখানে একটা সুন্দর আয়না, আরেকটা ড্রেসিং টেবিল টাইপ রয়েছে যেখানে আমার ক্যামেরার ব্যাগপত্র সরঞ্জাম সব রাখা আছে। এখানে দুটো চেয়ার রয়েছে, একটা সেন্টার টেবিল, ইপিবিএক্স, এসি রিমোট, সমস্ত কিছু আছে। এবার দেখো মেন অ্যাট্রাকশন এই রুমটার, মানে মেন অ্যাট্রাকশন কিনা আমি জানি না, বাট দেখো মানে এখানে খুব সুন্দর একটা ব্যালকনি আছে। দেখেছো ব্যালকনিটা পুরো একদম কাঁচ দিয়ে ঘেরা, কাঁচগুলো তোমরা চাইলে খুলে দিতে পারবে। এই দেখো কাঁচগুলো তোমরা চাইলে খুলে দিতে পারবে। তো এই বারান্দাটাও কিন্তু বেশ সুন্দর সময় কাটানোর জন্য, দেখো বেশ সুন্দর। এদিকে যদিও ভিউ সেরকম কিছু নেই, এদিকে অ্যাকচুয়ালি মানে ম্যানগ্রোভ ফরেস্ট বা ওই যেগুলো আছে সেগুলো সব ওদিকেই আছে, কিন্তু সেটা তোমরা এখান থেকে দেখতে পাবে না, কারণ এখানে পুরো জঙ্গল হয়ে রয়েছে। আর আসার সময় রাস্তার ভিউ অসাধারণ ছিল। আমি জানি না কেন আজকে আমার ভিডিও বানানোর এখন সেরকম মুড হয়নি, মানে আমি নিজেই জাস্ট এনজয় করছিলাম এত বেশি, আমার আর ভিডিও বানানোর মুডই হয়নি। তো কালকে যখন এখান থেকে আমরা ফিরবো তোমাদের দেখাবো, মানে রাস্তার ধারে যে নদীটা আমাদের সঙ্গে সঙ্গেই আসছিল, মানে অসাধারণ লাগছিল। হ্যাঁ, ভিতরকণিকা আসার রাস্তাটা কিন্তু বেশ সিনিক, অন্তত শেষের 30-35 কিলোমিটার কিন্তু জাস্ট মানে অসাধারণ সিনিক। মানে আমরা এই কেন্দ্রাপাড়া ক্রস করে যখন আসছিলাম, মানে অসাধারণ লাগছিল।
যাই হোক, মানে কলকাতার কাছে এরকম একটা উইকেন্ড ডেস্টিনেশন খুব ভালো, মানে তোমরা যারা এরকম উইকেন্ড ডেস্টিনেশন খোঁজো তারা কিন্তু একবার অবশ্যই ভিতরকনিকা ট্রাই করতে পারো। এখন জাস্ট খাওয়া দাওয়া হয়েছে, আর যথারীতি মানে প্রত্যেকবারের মতো এবারও ভুলে গেছি কী কী খেয়েছি সেটা দেখাতেও ভুলে গেছি, আর কী কী খেয়েছি তার বিবরণ দিতেও ভুলে গেছি। যাই হোক, রাত্রিরে দেখাবো। আর এখানকার খাওয়া দাওয়া কিন্তু সত্যি খুব মানে খুব সুন্দর, মানে খাবারের কোয়ালিটি, খাবারের পরিমাণ এবং খাবারের স্বাদ সব কিছুই হচ্ছে অসাধারণ। এবার দামটা কীরকম সেটা আমার এই মুহূর্তে জানা নেই, সেটা আমি জেনে বলে দেবো পরে, কারণ খাবারের দায়িত্ব হচ্ছে আমার বন্ধুর, আমি শুধু এটা বুক করেছি ব্যাস এইটুকুই। চলো এখন জাস্ট একটু বেরোলাম, এখন দেখি আশেপাশে কি আছে একটু ঘুরে দেখি, দেখে তারপর আবার সন্ধ্যাবেলা এখানে আসবো। তা এখন খাওয়া দাওয়া করে হেঁটে হেঁটে চলে এসেছি ভিতরকনিকা ন্যাশনাল পার্কের ভেতর। আর এখানে দেখো কত মানে বাঁদর আছে, আর এখানে আমরা একটা হরিণও দেখতে পেয়েছি, মানে একটাই হরিণ আছে, ওর কাছে যাচ্ছি না, কাছে গেলে হয়তো দৌড়ে পালিয়ে যাবে, সেই জন্য ওর কাছে যেতে পারছি না। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, বেশ ঠান্ডা ঠান্ডা। এই দেখো এদিকে দেখেছো, আমাদেরই মতো তাই না? একদম আমরা যেরকম করি ওরাও ঠিক সেই রকমই করে, আমরা শহরে করি ওরা জঙ্গলে করে, এই হচ্ছে তফাৎ। তবে আমাদের থেকে ওরা অনেক ভালো, তাই না? যাই হোক, তো এখানে দেখি, এখানে তো অনেক শুনেছি কুমির টুমির আছে, এখন কটা কি কুমির দেখতে পাই দেখি। কিন্তু জায়গাটা আমার অসাধারণ লাগছে, দেখো একদম পুরো জঙ্গলের মধ্যে। আরে এখানে কি বলছে, এখানে বলছে কুমির আছে ভেতরে, দেখো লেখা আছে ক্রোকোডাইল ইজ ইনসাইড দ্য পন্ড। ও মাই গড, এখানে নাকি কুমির আছে, ওয়াও। যাই হোক, আমি তো এখনো অবধি দেখতে পাইনি কুমির একটাও, হয়তো আছে নিশ্চয়ই, লেখা যখন আছে নিশ্চয়ই আছে। অসাধারণ, বেশ রোমাঞ্চকর ব্যাপার কিন্তু। নিয়ে নিয়ে দেখো অরিজিনালটা। হ্যাঁ ওই দেখো, ও মাই গড, দেখো 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 দেখো, এটা কিন্তু অরিজিনাল কুমির। এই জাস্ট আমরা এখানে জল্পনা করছিলাম যেটা অরিজিনাল না মডেল, আর দেখো সাথে সাথে ও নড়ে উঠেছে আমাদের প্রমাণ দেওয়ার জন্য। এই দেখো 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 দেখো, ও বাও। এই দেখো ওখানে একটা কুমির আছে, শুয়ে আছে, দেখতে পাচ্ছ? এই দেখো, এটা একটা কুমির। এগুলো কিন্তু সব লিভিং, আমাদের দেখে মনে হচ্ছে এগুলো ডেড, কিন্তু এগুলো কিন্তু অ্যাকচুয়ালি লিভিং। আর এখানেও কিন্তু লেখা আছে, মানে এখানে সব জায়গায় সাবধান বাণী দেওয়া রয়েছে যাতে আমরা কেউ জলে না নামি। এখানে এই যে সাবধান বাণী যেগুলো বললাম লেখা আছে, এগুলো অ্যাকচুয়ালি লেখা আছে মানে এখানে যে কুমির বা যে সমস্ত বন্য মানে প্রাণী যারা আছে তাদেরকে বিরক্ত না করতে লেখা আছে। এবং সেটাই মানে তোমরা যারা এখানে আসবে সেটাই ফলো করো। এবং দেখো চারদিকটা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল মেনটেন, মানে একটা প্লাস্টিক নেই, কিচ্ছু নেই, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো তোমরা যারা আসবে তাদেরকে একটাই অনুরোধ, যাতে মানে এরকমই রেখে যাবে জায়গাগুলোকে, এই প্লাস্টিক দিয়ে নোংরা করবে না। এখানে যে সমস্ত আছে কুমির বা বাঁদর, হরিণ যারাই আছে তাদেরকে একদম বিরক্ত করবে না। দেখো কি সুন্দর লাগছে এরকম প্রকৃতির মধ্যে, অসাধারণ। আর এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু থাকারও জায়গা রয়েছে, তো সেগুলো কিন্তু অসাধারণ, মানে বুঝতে পারছো এরকম একটা জায়গায় রাত কাটানোর অভিজ্ঞতা কীরকম হবে। সকালবেলা দরজা খুলেই হয়তো দেখবে বারান্দার সামনে হরিণ চড়ছে, বা হয়তো যদি কপাল আরও ভালো থাকে তাহলে দেখবে হয়তো দরজার সামনে একটা কুমির এসে দাঁড়িয়ে আছে। কেমন লাগবে বলো তো ব্যাপারটা? তো এখানে যে জায়গাটা আছে ভিতরকনিকা ন্যাশনাল পার্কের ভেতরে, এইদিকে সামনে কিছুটা এই গেলেই জেটি, আমরা এখন জেটির দিকেই যাচ্ছি। আর এই জায়গাটা মানে অসাধারণ লাগছে, অসাধারণ, মানে জাস্ট এরকমভাবে হেঁটে বেড়াচ্ছি, মানে কোনো টায়ার্ডনেস নেই, কিচ্ছু নেই। দেখো মানে ওয়েদারটা এত সুন্দর, আর দুদিকে যেগুলো দেখতে পাচ্ছ এগুলোই হচ্ছে ম্যানগ্রোভের জঙ্গল। আর ম্যানগ্রোভ যেগুলো তো তোমরা জানোই, মানে ওই শ্বাসমূল যেটাকে বলে, মানে যে সমস্ত গাছগুলো জলের ভেতরেই হয়, তারা মানে শ্বাস প্রশ্বাসের জন্য তাদের একটা মানে শ্বাসমূলটা হাওয়ায় থাকে। তোমরা জানোই, মানে যারা বায়োলজি পড়েছো সবাই জানো, আমিও পড়েছি, আর আমার এক্সপ্লেনেশন শুনে বুঝতেই পেরেছি আমি কত ভালো ছিলাম পড়াশোনায়। তো যাই হোক, তো শ্বাসমূল তোমরা সবাই জানো, নতুন করে আর বলার কিছুই নেই। তো সেই সবেরই জঙ্গল রয়েছে এখানে। মানে যারা আমাকে ফলো করছো প্রথম থেকে তারা জানোই যে আরেকটা ম্যানগ্রোভ ফরেস্ট আমি গেছিলাম, সেটা হচ্ছে বিচিত্রপুরে, যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দীঘার পাশে রয়েছে। তো সেটাও বেশ ভালোই ছিল, কিন্তু সেটা এত বড় ছিল না। আর এখানে তো কুমির রয়েছে প্রচুর, ওখানে কিছুই নেই, ওখানে জাস্ট ওই ম্যানগ্রোভ ফরেস্টটাই আছে। পশ্চিমবঙ্গে সব থেকে বড় যে ম্যানগ্রোভ ফরেস্ট, ইনফ্যাক্ট ইন্ডিয়ার সব থেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, সেখানেই আমার যাওয়া হয়নি আজ অব্দি। দেখো বাকি দুটো ঘুরে নিলাম উড়িষ্যায়, ভিতরকনিকা আর বিচিত্রপুর। বিচিত্রপুরও কিন্তু বেশ সুন্দর জায়গা, আমি ভিডিওটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, আশা করি ভালোই লাগবে। এখানেও মনে হচ্ছে আরেকটা থাকার জায়গা হচ্ছে, আর এত ভেতরে, মানে এটা নিশ্চয়ই হ্যাঁ ফরেস্ট রেস্ট হাউস, এটাও ফরেস্ট ডিপার্টমেন্টেরই। আমি জানি না এগুলোর বুকিং আদৌ চালু হয়েছে নাকি, বা বুকিং চালু হলে কোথা থেকে হবে আমি জানি না। যাই হোক, হ্যাঁ এগুলো তো নিশ্চয়ই থাকার ব্যবস্থা হবে। জায়গাটা কিন্তু অসাধারণ। এই দেখো, এটা হচ্ছে যে ফরেস্ট রেস্ট হাউস যেটা তৈরি হচ্ছে তার ভিউ সামনের দিক থেকে, বেশ সুন্দর কিন্তু জায়গাটা। এটা হচ্ছে ফরেস্ট রেস্ট হাউসেরই বাসিন্দা, এখানে একজন ওখানে একজন, দেখো কি সুন্দর গাছে গাছে লাফিয়ে বেড়াচ্ছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখান থেকেই অ্যাকচুয়ালি বোটিংটা হয়, এটা হচ্ছে বোটিংয়েরই জেটি। এখান থেকে দেখছি কিছু ব্যাটারি অপারেটেড ভেহিকেল আছে যেগুলো তোমাদের নিয়ে যাবে, মানে তোমরা যদি ক্লান্ত হয়ে যাও হাঁটতে হাঁটতে তাহলে ওগুলোতে করে আবার গেস্ট হাউস বা হোটেল যেখানেই আছো সেখানে ফিরে যেতে পারো।
এখানে একটা নেচার ট্রেল আছে, মানে এখান দিয়ে কিন্তু তোমরা হেঁটে 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 যেতে পারো। আমি জানি না কি আছে, এগুলো আমরা এক্সপ্লোর করবো কালকে সকালে। আমার বন্ধুর ছেলে অ্যাকচুয়ালি বেশ টায়ার্ড হয়ে পড়েছে, সেই জন্য আমরা এখন আর বেশি হাঁটাহাঁটি করছি না। আমরা এখন রুমে যাব। এখানে জাস্ট একটু বোটিং, মানে জেটিটা জাস্ট একটু দেখে নিই, মানে কীরকম জায়গাটা দেখে আমরা এবার চলে যাব আমাদের হোটেলের দিকে। এই যে এইটা হচ্ছে বোটিংয়ের, মানে এই হচ্ছে জেটিগুলো, এখান থেকেই বোটিংটা হয়। আর দেখো কি সুন্দর লাগছে, দেখো জায়গাটাও অসাধারণ। আমি জাস্ট ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো, এগুলো হচ্ছে এই যে এই স্পিড বোটগুলো, মানে এগুলো স্পিড বোট না, মানে এগুলো নর্মাল বোটই, কিন্তু এগুলো এরকম দেখতে হয়। বিচিত্রপুরেও আমরা এগুলোই পেয়েছিলাম, আর এগুলোতে করেই তোমাদের নিয়ে যাবে, ঘোরাবে। এই যে এদিকে আমরা যাব। এই জঙ্গলগুলো কিন্তু কুমির আছে, এখানে লেখা আছে বিওয়্যার অফ ক্রোকোডাইল। কেন রোমাঞ্চকর ব্যাপার, কিন্তু মানে নেচার লাভারদের জন্য একদম হেভেন। দারুণ লাগছে আমার। উফ, মনে হচ্ছে এখানেই একটা ঘর বানিয়ে কুমির আর হরিণের সঙ্গে সংসার পাতি। আর কি চাই, একটাই চাই, ইন্টারনেট আর ইলেকট্রিসিটি। গুড মর্নিং, এখন আছি আমরা ভিতরকণিকার বোটিং পয়েন্টে। আর এখানে এটা যেটা দেখছো, এটাই হচ্ছে বোটিংয়ের টিকিট কাউন্টার। আর এখানে যে নৌকোগুলো যেগুলো আছে, মানে যে বোটগুলো তোমাদের নিয়ে যাবে বোট সাফারিতে, মানে ভিতরকণিকার ভেতর দিয়ে, সেগুলোর চার্জ আছে মোটামুটি 2800 থেকে 4000 টাকার মধ্যে। আর এক একটা বোটে 18 জনের বসার ক্যাপাসিটি রয়েছে। আর এই যে দেখো, এখানে রাস্তার মধ্যে লেখাই রয়েছে ভিতরকণিকা বোটিং পয়েন্ট। আর এই জায়গাটার নাম হচ্ছে খোলা। এখানে খোলা থেকে একটা বোট যায়, আর জাস্ট নদীটা ক্রস করলেই যে ঘাটটা আছে সেটার নাম জয়নগর ঘাট, সেখান থেকেও যায়। তা আর এই বোটগুলো আমাদেরকে সবাই বললো, ওটিডিসি থেকেও বললো যে এই বোটগুলো একটু সেফ আছে, তো এটাতে যাওয়াটা বেটার। তো সেই জন্য আমরা এটাতেই নিয়েছি। এই দেখো, এখানে লেখা রয়েছে খোলা টিকিট কাউন্টার। এই ঘাটটার নাম হচ্ছে খোলা। তো চলো, এবার আমাদের বোটে একটা প্রবলেম হয়েছে, মানে যে বোটটায় যাওয়ার কথা ছিল সেটার ইঞ্জিন স্টার্ট হচ্ছে না, সেই জন্য আমাদের একটু দেরি হয়ে গেছে। তো সেই জন্য আমরা জাস্ট ওয়েট করছি আর কি। আর এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের পার পার্সন এন্ট্রি ফি হচ্ছে 40 টাকা। আর যদি তোমাদের কাছে ক্যামেরা থাকে তাহলে তার জন্য কিন্তু 50 টাকার একটা চার্জ আছে। এই দেখো, এই হচ্ছে সব নৌকো, এগুলোতেই আমরা এখন যাব। এখন এসে গেছি নৌকোয়। আমাদের কপালটা আজকে একটু খারাপ আছে, আমাদের যে বোটে যাওয়ার কথা ছিল সেই বোটটা অ্যাকচুয়ালি খুব সুন্দর ছিল বোটটা, মানে যেটা আমি জানি না তোমরা দেখেছো নাকি, বা আমি তোমাদের দেখিয়েছি নাকি, যেটা ওই ভিতরকণিকার অরণ্য নিবাসে যেটা রিসেপশনে যে বোটটার ছবি ছিল, আমাদের অ্যাকচুয়ালি এই বোটটাতেই যাওয়ার কথা ছিল, কিন্তু সেই বোটটা স্টার্ট হচ্ছে না দুর্ভাগ্যক্রমে। তো সেই জন্য আমরা সেটাই যেতে পারছি না, সাধারণ নর্মাল একটা বোটে যেতে হচ্ছে। ঠিক আছে, এটাও খারাপ না, কিন্তু আমি জানি না এটা কতটা সেফ। এনিওয়েজ, অনেকেই যাচ্ছে, তো আশা করি কোনো অসুবিধা হবে না। চলো। আর এই যে জলে, এখানে কিন্তু কুমিরও আছে, তো বেশ ব্যাপারটা একটু রোমাঞ্চকরই মনে হচ্ছে এখনো অবধি। এই খোলা থেকে কিন্তু অনেকগুলোই বোট যায়, দেখো ওদিকেও আরও কতগুলো বোট রেডি হয়ে আছে অলরেডি। এখন আমাদের বোট স্টার্ট হয়ে গেছে, আমরা যাচ্ছি এখন আমাদের মানে এই যে খাঁড়ির ভেতর দিয়ে আমরা যাচ্ছি। আর ফিলিংটা কেমন আসছে বলো তো, মনে হচ্ছে সেই অ্যামাজনের জঙ্গলে যেরকম হয় না ব্যাপারটা, মানে ঠিক ওই রকম ফিলিংটা আসছে কিছুটা। সে তোমরা যারা যারা অ্যামাজন অভিযান মুভিটা দেখেছো তারা কিন্তু রিলেট করতে পারে ব্যাপারটা, মানে একটা কীরকম, মানে সেই অ্যামাজনের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে অনেকটা ওই রকম লাগছে কিন্তু ব্যাপারটা। যাই হোক, চলো। দেখো ওদিক দিয়ে আরেকটা বোট আসছে ঘুরে। এখন আমরা চলে এসেছি বার্ড আইল্যান্ডের কাছাকাছি। আমার ক্যামেরাতে জুম লেন্স নেই, মানে টেলি লেন্স নেই, তা নাহলে হয়তো তোমাদের দেখাতে পারতাম। বাট এখান থেকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে পুরো যে জায়গাটা, এটাই হচ্ছে একটা আইল্যান্ড। আর এখানে প্রচুর দেশি বিদেশি পাখির আগমন হয়, তো সেই জন্যই এই জায়গাটাকে বার্ড আইল্যান্ড বলা হয়। আর এটা কিন্তু যারা মানে বার্ড ওয়াচিং করতে ভালোবাসো তাদের জন্য একদম পুরো স্বর্গরাজ্য বলা যায়, মানে প্রচুর রকমের দেশি বিদেশি পাখি আছে। আমি কখনো দেখিনি, কিন্তু এখানে স্থানীয় লোকেদের কাছে যা শুনলাম তাদের ব্যাপারটা এরকমই আর কি। এই দেখো, এখানে দেখতে পাচ্ছি কিছু পাখি গাছের ওপর। এখানে এই যে পাখিগুলো দেখতে পাচ্ছি গাছের ওপর, দেখো পুরো ঝাঁকে ঝাঁকে পাখি বসে আছে। আমি জানি না এগুলো কি পাখি, কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, ওয়াও! এই দেখো 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 দেখো। এই দেখো বার্ড আইল্যান্ডে কত বার্ড। ও ওয়াও, দেখো শুধু পাখিগুলোকে। হ্যাঁ, নৌকোর আওয়াজ পেয়েই ওরা একদম মানে ঝাঁকে ঝাঁকে উঠতে লেগেছে। এখন বার্ড আইল্যান্ড দেখে আমরা ব্যাক করছি।
আর দেখো সামনে, আর এখন যেদিকে যাচ্ছি এদিকেই হচ্ছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। আর এখন আমরা আছি বৈতরণী নদীতে। আর একটু আগে যে জায়গাটায় ছিলাম, মানে যেখান থেকে আমাদের বোটটা স্টার্ট করলো, ওটা অ্যাকচুয়ালি ছিল বৈতরণী এবং ব্রাহ্মণী নদীর মিলনস্থল। ওখানে দুটো নদী মিশে গিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। মোহনাটা আছে এখান থেকে মোটামুটি ওই 10-12 কিলোমিটার দূরে। আমরা এখন বেসিক্যালি মোহনার দিকেই যাচ্ছি। তো এখান থেকে মোহনা আরও ওই হয়তো 20 কিলোমিটার মতো হবে এখানে জলে, নদীতে। আমাদের বোটের প্রধান যে অতিথি তারা এখানে। হাই সোম, হাই। ওদিকে এই যে দিদিরা বসে আছে দুজন। তো আমরা বোটে উঠেছি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, এখন অবধি সেরকম কিছু দেখতে পাইনি, শুধু বার্ড আইল্যান্ডে কিছু পাখি ছাড়া। তো এখন আমরা সেদিকেই যাচ্ছি। আর এদিকে দেখো এই যে হাঁড়িগুলো দেখো এদিকে ঢুকে যাচ্ছে। তো এর মধ্যে দিয়েই শুনেছি কুমির টুমির আসে। তো কালকে কুমির দেখেছি বেশ কিছু। আর তাছাড়া তার আগের দিন আমরা নন্দনকাননে গেছিলাম। তো নন্দনকাননের ভিডিও শ্যুট করা হয়নি, কারণ ওখানে ভিডিওর জন্য আলাদা চার্জও দিতে হয়। আর তাছাড়া অত ভিড়ের মধ্যে ঠিক মানে ভিডিও করতে খুব একটা কমফোর্টেবল লাগছিল না, তো সেই জন্য আর করিও নি। আর এমনি নন্দনকানন তো তোমরা মোটামুটি সবাই ঘুরেছো, সবাই দেখেছো, আর প্রচুর ভিডিও নিশ্চয়ই আছে নন্দনকাননের। তো সেখানে নতুন করে আমার আর কিছু দেখানোর নেই, তো সেই জন্যেই আর দেখাইও নি। আরেকটা জিনিস আমি যেটা তোমাদের বলতে চাই, মানে তোমরা যারা ভিতরকনিকা আসতে চাও, এখানে প্রচুর প্রাইভেট রিসর্ট রয়েছে আর ওটিডিসির অ্যাকোমোডেশনও রয়েছে। তো প্রাইভেট রিসর্টগুলোর থেকে আমার মনে হয় ওটিডিসির যে অ্যাকোমোডেশন আছে সেটা বেটার আমার মনে হয়, কারণ মানে সেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু, হসপিটালিটি সমস্ত কিছুই ভালো। আর প্রাইভেট রিসর্ট কয়েকটা আমি দেখেছি, তাদেরও কিন্তু রুমের ব্যবস্থা খুবই ভালো, এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি জানি না কেমন আছে, কারণ আমি সেখানে থাকিনি। তাহলে নিশ্চয়ই ভালোই হবে, বাট থাকার ব্যবস্থা খুব ভালো। প্রত্যেকটা রুমে আমি দেখেছি এসি রয়েছে এবং টিভিও রয়েছে। আর ওটিডিসিতে আমাদের যে রুমটা ছিল, রুমটা দেখেছো তোমরা আগের ভিডিওতে, তো সেই রুমটার চার্জ ছিল 2500 টাকা প্লাস ট্যাক্সেস, মানে সমস্ত মিলে আমরা 2800 টাকা করে পেমেন্ট করেছিলাম রুমের জন্য। আর যে প্রাইভেট যে রিসর্টটা আমরা দেখেছি সেখানে 3000 টাকা। তো সেটা একটু মানে নেগোশিয়েট করলে হয়তো সেটাও আরও কমে, 2500-এর আশেপাশেই হয়তো চলে আসবে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে মানে দুটো সেম। আর খাবার ব্যবস্থা আমার মনে হয় ভালোই থাকবে সব জায়গাতেই, তো অসুবিধা কিছু নেই। তো তোমরা যেটাই সুবিধা সেটাই থাকতে পারো। তবে ওটিডিসিতে একটা অসুবিধা হচ্ছে, ওখান থেকে বেশ কিছুটা হেঁটে গেলে তবে তোমরা এই ন্যাশনাল পার্ক, ভিতরকনিকা ন্যাশনাল পার্কের যে গেট আছে সেখানে পৌঁছবে। আর যে প্রাইভেট যে রিসর্টটা ছিল, নামটা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, আমার কাছে কার্ড আছে, কার্ডের ছবিটা আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, যেটা দেখতে পাবে। তো সেই রিসর্টটার থেকে কিন্তু অনেক কাছে ভিতরকনিকা ন্যাশনাল পার্কের গেটটা অনেক কাছে। ন্যাশনাল পার্কের ভেতরে একটা মিউজিয়াম রয়েছে, যেখানে একটা মিউজিয়াম রয়েছে প্লাস ক্রোকোডাইল হ্যাচারি একটা রয়েছে, যেই দুটো জিনিস আমার দেখতে কিন্তু অসাধারণ লেগেছে। তো এগুলো তোমরা দেখতে পারো। এগুলো আমি আর ইয়েতে দেখাতে পারিনি, মানে লং ভিডিওতে দেখাইনি, এগুলো আমরা সব শর্টসে দেখিয়েছি। তো শর্টসে তোমরা এগুলো দেখে নিতে পারো। এই দেখো এখানে একটা জেটি রয়েছে। এটা কোন জেটি ভাই? কুনা, কুনা, আচ্ছা আচ্ছা, জয়নগর, আচ্ছা। এটা একটা জেটি আছে এখানে, মানে রোজকার লোকেদের মানে নিত্যদিনের যাতায়াতের জন্য এটা ব্যবহার হয়। এটা ট্যুরিস্টদের জন্য খুব একটা বেশি ব্যবহার হয় বলে মনে হয় না। এই জেটিটার নাম হচ্ছে কুনা। এখান থেকেও জয়নগর, মানে জয়নগর হচ্ছে ওদিকে যে জেটিটা ছিল ওটা হচ্ছে জয়নগর জেটি। তো ওই কুনা থেকে জয়নগর ওটা যাতায়াত করে, এই হচ্ছে ব্যাপার। তো অনেকে আছে যারা মানে আমি যখন গুগলে দেখছিলাম কলকাতা থেকে ভিতরকনিকা আসার রাস্তা, তখন কিন্তু ওখানে ওরা দেখাচ্ছিল, মানে গুগল ম্যাপে ফেরি ক্রস করেই রাস্তাটা দেখাচ্ছিল, মানে ফেরি অ্যাভয়েড করে রাস্তা দেখাচ্ছিল না। তারপর আমি কটক থেকে যখন নেভিগেশনটা স্টার্ট করি, তখন আমি অ্যাকচুয়ালি প্রপার যে রাস্তাটা সেটা পেয়েছি। আর আসার আগে যেহেতু রাস্তা দেখাচ্ছিল না, তো আমি রিসর্টে জেনে নিয়েছিলাম যে একদম ওটিডিসি রিসর্ট অবধি গাড়ি যাবে নাকি। তো ওনারা বলেছিলেন হ্যাঁ যাবে, আর এই আর কি। তো সেই জন্য আমি মোটামুটি বুঝতে পেরে গেছিলাম। তো তোমরাও যারা আসবে, অনেকেই আমি দেখেছি মানে ওদিকে গাড়ি রেখে তারপর এদিকে বোটে করে নদী পেরিয়ে তারপর ওদিকে যাও, সেটা করার কিন্তু কোনো দরকার নেই। মানে তোমরা জাস্ট একটু ওই খোলাতে যে ব্রিজ আছে, মানে যেখান থেকে আমরা বোটে উঠলাম ওখানেই ব্রিজ রয়েছে, ওই ব্রিজ দিয়ে তোমরা চলে যেতে পারবে সোজা। এবং রাস্তা ঠিকই আছে, মানে একটু সরু রাস্তা, কিন্তু অসুবিধে নেই, মানে একটু ঠিকভাবে মানে যেতে পারলেই হবে, মানে চলবে, কোনো অসুবিধা কিছু নেই। আমার কোনো অসুবিধা হয়নি। তো ওদিকে একটা নৌকো দেখা যাচ্ছে, আর আমরাও এখন আস্তে আস্তে ভেতর দিকে ঢুকে যাচ্ছি। এই যে আমরা এখন বেসিক্যালি খাড়ির ভেতরেই ঢুকছি। দেখো এদিকে আরও বেশ কিছু নৌকো দেখা যাচ্ছে। এগুলোতে করে মানে বেসিক্যালি এগুলোতে করেই বোটিং করানো হয় আর কি। এছাড়া আরও কিছু ভালো নৌকো রয়েছে, মানে ভালো মানে একটু বেশ মানে
মানে চারদিকটা ঢাকা, এটা যেমন পুরো খোলা, দেখো এগুলো যেমন পুরো খোলা নৌকোগুলো চারদিকে, ওটা একদম সুন্দর মানে কাঁচ দিয়ে ঢাকা। আর ওই ইঞ্জিনটা সাইলেন্ট, মানে মেরিন ইঞ্জিন ওটা, বেশ সুন্দর লাগছে কিন্তু, মানে চারদিকে পাখির ডাক, একটা বেশ সুন্দর একটা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদের তেজও সেরকম নেই, অসাধারণ লাগছে জায়গাটা দেখতে। আমাদের নৌকোটা বেসিক্যালি এরকমই একটা নৌকো, আমরা এই জেটিটা থেকেই আমরা স্টার্ট করেছিলাম, এই দেখো এখান থেকেই আমরা স্টার্ট করেছিলাম। এই যে এবার আমরা ভেতর দিকে যাচ্ছি, এদিকে কুমির টুমির সব দেখা যাবে। কি সুন্দর বসে আছে গাছে, দেখেছো? দেখো কি সুন্দর গাছে বসে আছে, দেখেছো পাখিটা? আর আমি যে তোমাদের বলছিলাম যে খোলা ব্রিজ দিয়ে তোমরা ডাইরেক্ট গাড়ি নিয়ে আসতে পারবে, এটাই হচ্ছে সেই খোলা ব্রিজ। এই দেখো এইখানে লেখা আছে, এই যে ডাংমল 9 কিলোমিটার এখান থেকে, রঙ্গিনী 34 কিলোমিটার, এই সমস্ত। এটা হচ্ছে ব্রাহ্মণী নদী, আমরা এখন ব্রাহ্মণী নদীতে ঢুকে পড়েছি। মানে আমরা যারা শহরে থাকি তাদের কাছে এরকম একটা পরিবেশ মানে সত্যি একটা বড় পাওনা, আর কি চাই আমাদের। মানে চারদিকে শুধু সবুজ সবুজ আর সবুজ, মানে অসাধারণ একটা ফিলিং আসছে, খুব সুন্দর। এই ট্রিপটা আমার অনেক দিন ধরে করার ইচ্ছে ছিল, কিন্তু বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। মানে এটা মানে একটা লং পেন্ডিং ট্রিপ বলতে পারো। এই ট্রিপটা আমার করার ইচ্ছে ছিল, মানে মোটামুটি ধরো 2012-13 সাল থেকে, মানে সেই কতদিনকার লং পেন্ডিং ট্রিপ এটা, ভাবো। দেখো 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 ফাইনালি একটা কুমিরের দেখা পেয়েছি, দেখো মুখ হাঁ করে, অল্প একটু মুখ হাঁ করে বসে আছে। উফ, কেমন রোমাঞ্চকর একটা ব্যাপার। দেখো আরেকটা নৌকা আসছে আমাদের পেছনে, এইটা দেখো এইটা দেখো এইটা দেখো 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 শুধু, ওফ, মানে এগুলোর জন্যই তো এটা আছে। এই ডুবে গেল ডুবে গেল ডুবে গেল পুরো কুমিরটা, মানে এখানে জলে ভাসছিল, মানে বুঝতে পারছো এখানে জলে হাত দিলে কি হতে পারে। একদম ঠিক এই জায়গাটাতে আছে কুমিরটা, দেখো এদিকটা একদম পুরো 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 অ্যামাজনের জঙ্গলই মনে হচ্ছে। এখানে বেশ সুন্দর শুটিং করে একটু এফেক্ট দিয়ে এডিট করে দিলে কিন্তু আর বুঝতেই পারবে না যেটা অ্যামাজন না, এটা উড়িষ্যা। এনিওয়েজ যাই হোক, বোটে কিন্তু বেশ ভালো এনজয় করছি। মানে প্রথমে ভাবছিলাম জাস্ট একটুখানি ঘুরে চলে যাবো, কিন্তু এখন আর মনেই হচ্ছে না। আর এখন মানে কুমির যেভাবে দেখছি, মানে একটা তো গাছে ছিল এইটুকু ছোট্ট, মানে ওটা মানে ভিডিও তুলতেই পারলাম না। আর একটা তো দেখলে যেটা তোমরা, যে জলে ছিল তারপর আবার হঠাৎ করে নিচে চলে গেল, তো এইরকম। এগুলো দেখার পর আর মানে মনে হচ্ছে আরেকটু ঘুরি আরেকটু ঘুরি, এই আর কি। যাই হোক, এখানে আমাদের যে প্যাকেজটা আছে এটাও হয়তো টোটাল ওই 1.5 ঘন্টা 2 ঘন্টা ঘোরাবে আমাদের, ভালোই লাগবে। এই দেখো এখানেও নাকি আরেকটা আছে, এই দেখো এখানে একটা বাচ্চা কুমির শুয়ে আছে, জানি না দেখতে পাচ্ছ নাকি। দেখো দেখো, এগুলোই তো দেখতে চাই। এটা মনে হচ্ছে অন্য কোনো স্পিসিস হবে। এনিওয়েজ, কুমির সবই এক আমাদের কাছে, আমাদের স্পিসিস বিচার করে লাভ নেই। দেখে আশা করি দেখতে পাচ্ছ, এটা দেখতে দেখতে এরাও চলে এসছে। দেখো এখানে আরেকটা উল্টো হয়ে শুয়ে আছে, উল্টো হয়ে মানে লেজটা জলের দিকে আর মাথাটা ভেতর দিকে। দেখো কতগুলো কুমির দেখলাম, মানে সবগুলো তো ক্যামেরায় ধরিয়ে নি। দেখো 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 দেখো। ওর থেকে নেমে এখন আমরা যে জায়গাটা দিয়ে হাঁটছি, এখানে একটা নেচার ট্রেল আছে। এই জায়গাটার নাম হচ্ছে কণিকা বনাঞ্চল। আর এখানে নেমেই দেখা পেলাম এই লাল কাঁকড়ার, অল্প কয়েকটা আছে কিন্তু দেখো বেশ সুন্দর ঢুকে যাচ্ছে ভেতরে। এখানে মনে হয় কিছু আছে দেখার, মানে পুরনো রাজবাড়ি, ওই মানে রাজবাড়ি ঠিক না, মানে এখানে বাঘ টাঘ শিকার হতো আগে, আগে বাঘ ছিল এখানে এবং সেই সব শিকার টিকার হতো, তো সেই সমস্তই কিছু জিনিসপত্র এখানে দেখার জন্য আমরা এসেছি। আর দেখো এগুলো পুরোটাই হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, যেরকম দেখতে পাচ্ছ এই শ্বাসমূলগুলো তো বেরিয়েই থাকছে সব সময়, এটা দেখেই বোঝা যায়। আর এখানেও জল চলে আসে, এটা দেখে বোঝা যাচ্ছে এখন ভাটা চলছে, তো সেই জন্য জল এখন অনেক নেমে গেছে। জোয়ারের সময় এখানে পুরো জল চলে আসে। দেখো 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 হরিণটা দেখো কি সুন্দর লাগছে এখান থেকে, উফ, একদম পুরো সামনে পোজ দিয়ে মনে হচ্ছে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। এখন চলে গেল আস্তে আস্তে, এই পেছনে লোকজন আসছে, এবার আস্তে আস্তে চলে যাবে। দেখো একদম সামনে থেকে দেখলাম এটা। এই জায়গাটা দেখো কি সুন্দর, এখানে জাস্ট জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, আর কিছু নেই চারদিকে, এরকম পুরো সুন্দর একদম ছাওয়া ঘেরা জঙ্গল, দারুণ লাগছে। এই নেচার ট্রেলটা কিন্তু সত্যি ভালো। কালকে আমরা একটা নেচার ট্রেল দেখেছিলাম, সেটা একটু কাদা কাদা টাইপ ছিল, কিন্তু এইটা বেশ সুন্দর একদম হাঁটার মতো প্রপার, মানে হাইকিং যাকে বলে জঙ্গলের মধ্যে, আমরা এখন ঠিক সেটাই করছি। ভাবছিলাম বোট থেকে নামবো না, কিন্তু নামার পর খারাপ লাগছে না। নেমেই সব থেকে বড় প্রাপ্তি হলো ওই হরিণটা দেখা, মানে একদম এত কাছ থেকে, মানে মনে হচ্ছিল যেন আমাদের জন্যই পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। আর দুটো দেখলাম লাল কাঁকড়া, লাল কাঁকড়া জাস্ট
ওগুলো তো আমরা অনেক দেখেছি আগে, বাট স্টিল এখানে দেখেও খারাপ লাগলো না। আর কুমির যে আজকে কত দেখেছি, মানে সব তো ক্যামেরায় তোলা সম্ভবই নয়, যেটুকু দেখেছি তোমরাও দেখেছো, বেশ ভালো লাগলো, কিন্তু বেশ ভালো লাগলো। তো এই ট্যুরটা একটু এক্সপেন্সিভ, মানে পার বোট ওই তোমার 2800 থেকে 4000 টাকা অবধি মানে রেঞ্জ আছে। তো এবার তার মধ্যে তোমরা যেরকম নেবে তার মধ্যে, আর একটা বোটে 18 জন করে যেতে পারে, এই হচ্ছে ব্যাপার। আর এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা এন্ট্রি ফি আছে, সেটা হচ্ছে 40 রুপিস পার হেড। আর যদি তোমাদের কাছে ক্যামেরা থাকে, আমার এই ক্যামেরার জন্য 50 টাকা নিয়েছে। এছাড়া আমার মনে হয় মুভি ক্যামেরা বা ডিএসএলআর এর জন্য হয়তো আরও বেশিও হতে পারে, ওটা আমার ঠিক জানা নেই। এই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমি শুধু ভাবছি, যখন আমফান বা ফনি হয়, ওই সাইক্লোনগুলো যখন আসে, তখন কি অবস্থা হয় জায়গাগুলোর। মানে এগুলো তো একদম পুরো কোস্টাল এরিয়া, মানে ডাংমল বা এই ভিতরকণিকা যেটাই বলো, এটা হচ্ছে একদম লাস্ট পয়েন্ট। মানে এরপরে আর কিছু নেই, এরপরেই তো বঙ্গোপসাগর শুরু। তো যখন সাইক্লোনগুলো হয় তখন কি অবস্থা এই জায়গাগুলোর, আমি সেটাই ভাবছিলাম। তো ফোনের সময় তো এখানে মানে ভয়ঙ্কর অবস্থা হয়েছিল, মানে সেই সময় এখানে যে লোকজনের অবস্থা কি হয়েছিল কেমন একটা লাগছে ভাবতেই। যাই হোক, আর এইসব জায়গাগুলো এখন দেখছি বেশ ডেভেলপমেন্ট হয়েছে স্থানীয় লোকেদের কাছে যা শুনছি। এর আগে কিন্তু এরকম একেবারেই ছিল না। ডেভেলপমেন্ট বলতে কিন্তু একেবারেই কিছু ছিল না, রাস্তাও ছিল না। ওই যে খোলা ব্রিজের কথা তোমাদের বলছিলাম, যে খোলা ব্রিজ দিয়ে আমরা এসছি গাড়ি নিয়ে, সেই খোলা ব্রিজও কিন্তু ছিল না। ও এখানে পুরোপুরি লোকজন ওই কেন্দ্রাপাড়া থেকে বা পাড়াদ্বীপ থেকে, বা এখানে আরেকটা জায়গা আছে চাঁদবালি বলে, ওই চাঁদবালি, পাড়াদ্বীপ বা কেন্দ্রাপাড়া থেকে যে নৌকো আসতো, সেই নৌকোর ওপরেই পুরোপুরি ডিপেন্ডেন্ট ছিলেন এখানকার লোকজনেরা। সরাসরি গাড়ি আসার কোনো গল্পই ছিল না। তো এখানে মানুষজনের জীবনযাত্রাও কিন্তু বেশ কঠিন ছিল একসময়, আমার যা মনে হচ্ছে। এখন কমিউনিকেশনটা একটু বেটার হতে ঠিক আছে, বাট স্টিল মানে এখানকার লোকেদের লাইফস্টাইল কিন্তু সত্যি মানে বেশ চ্যালেঞ্জিং। আমরা এখানে একদিন দুদিনের জন্য বেড়াতে আসি, তাই আমাদের ভালো লাগে, কিন্তু আমার মনে হয় না এখানে বেশি দিন মানে থাকা খুবই চাপের ব্যাপার। এটা হচ্ছে রাজাদের একটা মন্দির, মানে এখানে ওনারা পুজো টুজো করেন। কয়েকদিন আগে অব্দিও এখানে পুজো হতো, কিন্তু এখন সেটা বন্ধ। এখানে বলিও হতো আগে, দেখো মন্দিরটা, ভেতরে ঠাকুর। কয়েকদিন আগেও এখানে পুজো হতো। এই যে এখানেও আরেকটা মন্দির আছে, এখানেও পুজো টুজো মনে হচ্ছে এখনো হয়, কারণ ফুল বেলপাতা পড়ে আছে দেখতে পাচ্ছি। এখানে জঙ্গলের মধ্যে যে কটা পুকুর দেখতে পাচ্ছি না, মানে সবগুলোতেই লেখা আছে বিওয়্যার অফ ক্রোকোডাইল। মানে কুমিরের সাম্রাজ্যের মধ্যে মনে হচ্ছে কুমির ডাঙা খেলতে এসেছি। মানে কুমির তোর জলকে নেমে পড়েছি বলে নেমে পড়লেই হয় একবার। আচ্ছা, এখানে পদ্ম পুকুর বেসিক্যালি এটা একটা, মানে এখানে প্রচুর পদ্ম গাছ আছে। জানি না বুঝতে পারছো নাকি, দেখো পদ্ম পুকুর আছে। আর এখানে লেখা রয়েছে বিওয়্যার অফ ক্রোকোডাইল। এখানে কত কুমির। এখন যে জায়গাটা থেকে ঘুরে আসছি, এই জায়গাটা কিন্তু নৌকো থেকে নেমে প্রায় 3.5 কিলোমিটার হেঁটে। আমি আমার এই স্মার্ট ওয়াচে দেখলাম 3.62 কিলোমিটার দেখাচ্ছে। আমি জানি না এক্স্যাক্ট ডিস্টেন্স কত, বাট এরকমই হবে, কারণ আমাদের হেঁটে আসতে মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় লেগে গেছে। আর এই জায়গাটা আমি জানি না, ভিতরকণিকার বেশ কিছু ভিডিও আমি দেখেছি, এখানে কি কেউ আসে না নাকি সেরকম অ্যাওয়ারনেস নেই আমি জানি না। মানে দেখার সেরকম কিছু নেই, তোমরা দেখলেই কিন্তু এই যে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া একটা নেচার ট্রেল টাইপ, এইটাই কিন্তু একটা বেশ সুন্দর এক্সপিরিয়েন্স। তবে আমার মনে হয় না বর্ষাকালে এখানে আসতে পারবে, কারণ বুঝতেই পারছো জঙ্গলের মধ্যে বর্ষাকালে কী অবস্থা হবে। তো এখন এই সময় একটু একটু ঠান্ডা পড়েছে, এখানে ঠান্ডা নেই বললেই চলে। আমার তো বাস একটা শার্ট পরেই আমি ঘামছি। ওই নৌকো থেকে নেমে প্রায় 3.5 কিলোমিটার হেঁটে এসে তোমাদের এই জায়গাটা দেখানোর জন্য অন্তত একটা লাইক দিও প্লিজ। এই জায়গাটা আমি দেখিনি অন্য কোনো ভিডিওতে, তাই ভাবলাম চলো একটু কষ্ট হলেও যাই, গিয়ে দেখে আসি কি আছে। আর যদি সেরকম ভালো কিছু লাগে তাহলে তোমাদেরও দেখাবো, এই আর কি। আর এই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছে, ওই ম্যান ভার্সেস ওয়াইল্ড টাইপ একটা ফিলিং আসছে। ওই বোটে করে এসে তোমাকে একটা কোথাও ছেড়ে দেবে, দিয়ে এবার তুমি হেঁটে হেঁটে যা পারো করো, ব্যাপারটা ঠিক ওরকমই। ভালোই লাগলো, খুব একটা খারাপ নাই। প্রথমে ভাবছিলাম নামবো না বোট থেকে, কিন্তু এখন নেমে বেশ ভালোই লাগছে।